যেমন অধ্যায় 3 এখন এবার 3, 4, 5 এইভাবে তোমাদের জন্য রাখবো। এখন সেকেন্ড সামিটিভ দেখো, প্রত্যেকটা কিন্তু প্রশ্ন। এবার একটা কথা বলি, কোন যুগকে বিপ্লবের যুগ বলা হয়? যেমন অষ্টাদশ শতককে বিপ্লবের যুগ বলা হয়। তাই এইগুলো এমসিকিউ হিসাবে আসবে, আমি জাস্ট এসিকিউ রূপে রেখেছি তোমাদের, মানে কিন্তু তোমাদের এইভাবে এমসিকিউ এসিকিউ সবই তোমার এর মধ্যেই কাজে লাগবে। যেমন দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের খুব গভীর ভাবে দেখো, কাছ থেকে রাখছি তোমাদের। যেমন জুলাই বিপ্লব ঘটে কত খ্রিস্টাব্দে, যেমন এটা তো নিশ্চয়ই এমসিকিউ, বুঝতেই পারছো, কিন্তু আমি এসিকিউ রূপে রেখেছি এই জন্যই, যাতে কিনা তোমাদের এক্সাম সুবিধা হয়। দেখো, পূর্ব রাজবংশ কোন দেশকে শাসন করে? যেমন ফ্রান্সকে। এইরকম ভাবে যেমন সাভয় রাজবংশ, সার্ডিনিয়া। তো এইগুলো এমসিকিউ পড়ে, কিন্তু আমরা এসিকিউ রূপে রেখেছি যাতে অপশনস গুলো তোমাদের দিইনি, তবে কিছু কিছু জায়গায় অপশনস রেখেছি, তোমাদের জানাবো পরে। যেমন বিগ ফোর কারা, এগুলো কখনো কখনো এসিকিউ এসে যায়, তাই এমন করে প্রশ্ন বানিয়েছি যেগুলো অলরেডি এমসিকিউর মধ্যেও তুমি কমপ্লিটলি পেয়ে যাবে, এবং যার সাথে সাথে যেগুলো তোমরা সাধারণত এসিকিউর মধ্যেও কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। যেমন দেখো এখানে, এবং পরের পেজে যাই, তবে একটু দীর্ঘ সময় নিয়ে কিন্তু তোমাদের এগুলো দেখতে হবে, কেন অনেকটা লং তো, তাই সময় নিয়ে তোমাদের একটু দেখতে হবে। দেখে নাও, সিংহাসন হলো আরামের জায়গা, কে বলতেন? অষ্টাদশ দশম চার্লস কে ছিলেন? তিনি কবে সিংহাসনে বসেন? দেখো 1824 খ্রিস্টাব্দে। ফ্রান্সের উত্তেজিত জনতা, এটা উত্তেজিতা নয়, উত্তেজিত জনতা কবে দশম চার্লসকে সিংহাসনচ্যুত করেন? আচ্ছা, এই করে মানে এগুলো করেন ধরবে, ঠিক আছে। আর 1830 খ্রিস্টাব্দে 30শে জুলাই। আবার জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? ক্যাভিকনক। দেখো, আবার জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? হচ্ছে আর্লিয়েন্স বংশের লুই ফিলিপ। জুলাই বিপ্লবের ফলে দশম চার্লস বিতাড়িত হয়ে কোথায় পালিয়ে যান? দেখো 1830 খ্রিস্টাব্দে 6ই আগস্ট ইংল্যান্ডে পালিয়ে যান। দশম চার্লসের মৃত্যু হয় কোথায় এবং কবে? 1836 খ্রিস্টাব্দে অস্ট্রিয়াতে। আচ্ছা, এবার তারপরটা দেখো, এইখানে দেখো, হাঙ্গেরি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? লুই কসুত। চেক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? ফ্রান্টিসেক পালাকি। দেখো, হাফনালি গ্রন্থটি কার লেখা? ভিক্টর হুগো। বেলজিয়াম কবে হল্যান্ডের প্রভাব থেকে মুক্ত হয়? 1831। লিওপোল্ড কে ছিলেন? বেলজিয়ামের স্বাধীন রাজা। আধুনিক ভারতের নির্মাতা অথবা আধুনিক ভারতের জনক অথবা ভারতীয় জাতীয়তাবাদের প্রফেট অথবা আন্তর্জাতিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। এতগুলো কিছু বলা হয়। কে কাকে আন্তর্জাতিক মানুষ বলে অভিহিত করেছেন? দেখো, ডক্টর ব্রজেন্দ্রনাথ শীল রাজা রামমোহন রায়কে এটা বলেছিলেন। সংবাদ কৌমুদী পত্রিকাটির সম্পাদককে? রাজা রামমোহন রায়। ফরাসি দেশের রাজা বা ফরাসি জাতির রাজা কাকে বলা হয়? 57 বছর বয়সী ফ্রান্সের রাজা লুই ফিলিপকে। চলো, তো বুঝতে পারছো নিশ্চয়ই। এখন আমি এই প্রশ্নগুলো শুধু দেখিয়ে দেখিয়ে তোমাদের বলতে পারি, কিন্তু এই প্রত্যেকটা উচ্চারণ করে দিচ্ছি কেন, অনেকেই হয়তো সাউন্ড শুনতে চাও, শুধু অডিওটা তাদের কানে যাবে। তো দেখো, কারখানা আইন কবে পাশ হয়? 1841 খ্রিস্টাব্দে। কোন সময়কে রোম্যান্টিসিজমের যুগ বলা হয়? এটা জুলাই বিপ্লবের পরের সময়কে রোম্যান্টিসিজমের যুগ বলা হয়। ভিক্টর হুগোর লেখা প্রথম নাটকটি নাম কি? দেখো, হারনানি। খুব ইম্পর্টেন্ট, এটা পরে কিন্তু। কোন রাজতন্ত্রকে বুর্জোয়া রাজতন্ত্র বলে? জুলাই রাজতন্ত্র। আচ্ছা, এর মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দেবো, যেগুলোই পড়বে। কোন বিপ্লবের ফলে জুলাই বিপ্লবের মানে অবসান ঘটে? ফেব্রুয়ারি বিপ্লব। লুই ফিলিপ কবে সিংহাসন ত্যাগ করে ইংল্যান্ডে পালিয়ে যান? এটা ইম্পর্টেন্ট। 1848 খ্রিস্টাব্দে 23শে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়? এটাও ভালো, 1841। এগুলো এমসিকিউর মধ্যে দেয়। 1848 খ্রিস্টাব্দে। ফ্রান্সে কবে প্রজাতন্ত্র ঘোষিত হয়? 1848 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি। ফ্রান্স কবে দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষিত? 1848 খ্রিস্টাব্দে। এরকম করে একই কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেবে। এবার দেখো, এবার তোমাদের যে প্রশ্নটা হচ্ছে, দেখো, ফরাসি এই প্যারিস হলো বিপ্লবের জননী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। A.J. P. টেইলর বলেছিলেন এটা। কোন বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব বলেছেন বলা হয়? 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবকে। দেখো, বাকিটা লেখা আছে, তোমরা একটু দেখে নাও। কোন বছরকে বিপ্লবের বছর বলা? 1848 খ্রিস্টাব্দে। এটা কিন্তু পরীক্ষা পড়ে। তো ফ্রান্সের সর্তি হলে ইউরোপ হাঁচে, এটা খুব ভালো কোশ্চেন কিন্তু। এটা কে বলতেন? মেটারনিক বলতেন। তৃতীয় নেপোলিয়ান কে ছিলেন এবং তিনি কবে নিজেকে ফরাসি সম্রাট বলে ঘোষণা করেন? দেখো, 1852 খ্রিস্টাব্দে 2রা ডিসেম্বর। দেখো, নেপোলিয়ানের ভ্রাতুষ্পুত্র লুই নেপোলিয়ান নবপ্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের দেখো পতন ঘটিয়ে তৃতীয় নেপোলিয়ান নাম নিয়ে নিজেকে ফরাসি সম্রাট বলে ঘোষণা করেন। তারপর দেখো,
ফ্রান্সের অভিজাততন্ত্রের পতন ঘটে কবে? 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের পর। ফ্রান্সের প্রথম প্রজাতান্ত্রিক ঘোষণা কবে হয়েছিল আর কি, মানে করেছিল কে বা কারা? ন্যাশনাল কনভেনশন। দেখো রেটসিজিমেন্টো কথাটির অর্থ কি? পুনর্জাগরণ বা পুনরুত্থান। এটা খুব পরে, বুঝতে পেরেছো? এটা ভীষণই পরে এই প্রশ্নটা। তারপর দেখো আবার কার্বোনারি কি? ইতালির একটি গুপ্ত সমিতি। ইয়ং, এটা খুবই পরে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সেরা 10টার মধ্যে যদি ধরো এটা একটা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আর কি। ইয়ং ইতালি বা নব্য ইতালি, এটাও কিন্তু কে প্রতিষ্ঠা করেন কবে? জোসেফ মাৎসিনি 1831 খ্রিস্টাব্দে। কাভুট সম্পাদিত পত্রিকাটির নাম রেটসিজামেন্টো। ঠিক আছে, এই যে চলো এই 44, 45, 46 যে কটার মধ্যে একটা একটা পড়বেই। দেখো ফ্রিম্যানস ম্যানশন কি? ইতালির একটি গুপ্ত সমিতি। ইতালির ঐক্য আন্দোলনের মানে মস্তিষ্ক কাকে বলা হয়? কাউন্ট ক্যাভু। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইয়ং ইতালি দলের পতাকা দুই পিঠে কি লেখা ছিল? পতাকার পিঠে লেখা ছিল গণতন্ত্র, সাম্য, মানবতা এক পিঠে, আর অন্য পিঠে লেখা ছিল ঐক্য, স্বাধীনতা। প্লাম্বিয়ারের গোপন চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো এটা দেখে নাও, যেমন দেওয়া আছে, মানে ভসগেসের, দেখো প্লাম্বিয়ার নামক স্থানে 1858 খ্রিস্টাব্দে জুলাই মাসে ক্যাভুর ও তৃতীয় নেপোলিয়নের মধ্যে এই চুক্তিটা হয়েছিল। তারপর দেখো 51 নম্বর প্রশ্ন আসছে, ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি মানে কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1859 মানে খ্রিস্টাব্দে জুলাই মাসে অস্ট্রিয়ার সঙ্গে তৃতীয় নেপোলিয়নের স্বাক্ষরিত। লাল কোর্তা বাহিনী, খুব ইম্পর্টেন্ট, আবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট, গ্যারিবোল্ডি। তো এবার জোল ভেরেন, এটাও ইম্পর্টেন্ট, বা জোল ভেরাইন বা জোল ভেরায়েন, জার্মানির একটি শুল্ক সংঘ, খুবই ইম্পর্টেন্ট। কনফেডারেশন অফ দ্য রাইন বা রাইন রাষ্ট্রসংঘ কি? একটু এটা 2 নম্বর কোশ্চেনের মধ্যে কখনো দিয়ে দেয় দেখেছি আমি, বা 1 নম্বরের মধ্যে যদি দেয়, যেটা দেখা আছে দেখে নাও। অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশের শাসনাধীন সমগ্র জার্মানি 300টি রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ানই রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে 39টি রাজ্যে পরিণত করে, আর করে এই রাজ্যগুলিকে তিনি কনফেডারেশন অফ দ্য রাইন বা রাইন রাষ্ট্রসংঘ নাম দিয়ে মানে এইটাই গঠন করেন। কার্লসবার্গ ডিগ্রি কবে জারি হয়? এটাও ইম্পর্টেন্ট কিন্তু, 1819 খ্রিস্টাব্দে মেটারনিক এটা করেছে। 1824 খ্রিস্টাব্দে স্থায়ীভাবে কার্যকরী হয়, মানে চলতে থাকে ওটা। এবার লক্ষ্য করো, তারপর দেখো ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট কি? ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট, যেমন এটা একটু বড় কোশ্চেন, তোমরা একটু দেখে নাও। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে মেটারনিক তন্ত্রের পতন হলে ছদ্মবেশে মেটারনিক ইংল্যান্ডে পালিয়ে যান, এবং এই খবর জার্মানিতে পৌঁছালে জার্মানিরা মানে উৎসাহিত নয়, উত্তেজিত হয়ে ওঠে, এবং তখন 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটের নির্বাচিত 586 জন প্রতিনিধি, দেখো একটু বলিয়ে নি, প্রতিনিধি ফ্র্যাঙ্কফুর্ট শহরে এক সভায় মিলিত হন। হ্যাঁ, এক সভায় মিলিত হন। আচ্ছা একটু ওয়েট করো। তো দেখো ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট যেটা নামে পড়ছিল। তারপর অলমুজের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? সেটা এক দেওয়া আছে, দেখে নাও। 1850 সালে অস্ট্রিয়া ও জার্মানির মধ্যে। ডেনমার্কের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো 1864 খ্রিস্টাব্দে বিসমার্কের সাথে ডেনমার্কের রাজা নবম ক্রিস্টিয়ান। গ্যাস্টিংয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো সেখানে দেওয়া আছে 1865 খ্রিস্টাব্দে 11ই আগস্ট পাসিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। স্যাডেরার যুদ্ধ মানে স্যাডেয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, এবং অস্ট্রোপাসিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে? এটা 1856 খ্রিস্টাব্দে 16ই জুন পাসিয়া ও অস্ট্রিয়ার মধ্যে যেটা হয়েছিল, যেটি অস্ট্রোপাসিয়ার যুদ্ধ নামে পরিচিত। একে 7 সপ্তাহ যুদ্ধ বলা হয়। সাগের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1866 খ্রিস্টাব্দে, দেখো 23শে আগস্ট অস্ট্রিয়া ও প্রাসিয়ার মধ্যে এটা স্বাক্ষরিত হয়েছিল। এবার আমরা 62 নম্বর কোশ্চেন যাব। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টার ধরে 4-5টা রকমের বই থেকে মিশিয়ে কিন্তু এইগুলো বানিয়েছি। স্যাডান বা ফ্রাঙ্কো প্রাসিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1870 খ্রিস্টাব্দে ফ্রান্স প্রাসিয়ার মধ্যে। ফ্রাঙ্কফুর্টের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো লক্ষ্য করো 1871 খ্রিস্টাব্দে 10ই মে ফ্রাঙ্কো প্রাসিয়ান যুদ্ধের পর যে জার্মানি ও ফ্রান্সের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইসাবেলা কে ছিলেন? খুবই পরে, তিনি কত খ্রিস্টাব্দে? ইসাবেলা ছিলেন স্পেনের রানী। 1868 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনচ্যুত হন। লিওপোল্ড কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো হোহেনজোলান বংশের রাজকুমার ছিলেন লিওপোল্ড, যিনি কিনা রানী ইসাবেলা সিংহাসনচ্যুতির পর সিংহাসনে বসেছিলেন। এমস টেলিগ্রাম, আবার ইম্পর্টেন্ট কোশ্চেন, কে কবে ঘোষণা করেন? 1870 খ্রিস্টাব্দে 13ই জুলাই বিসমার্ক এমস টেলিগ্রাম ঘোষণা করেন। আর এটার বড় কোশ্চেন পরে কিন্তু, ঠিক আছে, বড় কোশ্চেনের ভিডিও পর্ব আবার নিয়ে আসবো তোমাদের জন্য, মানে সেই ভিডিও পর্ব এবং সমস্ত উত্তর সহ। কিন্তু বিসমার্ক কবে কোথায় জন্মগ্রহণ করেন?
1815 খ্রিস্টাব্দে 1 এপ্রিল জার্মানির দেখো ব্র্যান্ডেনবার্গে মানে এক এক সম্ভ্রান্ত গ্রাম্য জমিদার পরিবারে অটো ফন বিসমার্ক জন্মগ্রহণ করে। অটো ভন কার বই থাকবে, বিভিন্ন বই বিভিন্ন রকম। কোন সময়কে বিসমার্কের যুগ বলা হয়? দেখো 1870 থেকে 1890 খ্রিস্টাব্দ সময়টাকে। রক্ত লৌহনীতি কে কবে? এটা আবার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1862 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর অটো ভন বিসমার্ক রক্ত লৌহনীতি ঘোষণা করেন। ইউরোপের রুগ্ন মানুষ, এটা 100% ইম্পর্টেন্ট। তুরস্ককে বলা হয় রুগ্ন মানুষ বলেছে, এখানে অনেকে ভুল করে, কিন্তু তা নয়। তুরস্ক দেশটাকে মানে তুর্কি যেটাকে বলা হয় সেটাকে বলা হয়। তরুণ তুর্কি আন্দোলন কারা শুরু করেন? এনভার পাশা, কামাল পাশা এবং দেখো তালাব বেগ এদের নেতৃত্বে। হেটাইরিও ফিলিকে কি? এটা একটা বান্ধব সমিতি যেটাকে বলা হয়। দেখো গ্রিক ব্যবসায়ী স্কপাস 1814 খ্রিস্টাব্দে কৃষ্ণসাগরের তীরে ওডেসা বন্দরে মাত্র 4 জন গ্রিক বণিককে একটি গুপ্ত সমিতি গঠন করেন বণিককে নিয়ে। এটি বিখ্যাত হেটারিও ফিলিকে ধরা। আচ্ছা, এবার পরের পেজে আসছি, যেখানে দেখো কূটনীতির জাদুঘর কাকে বলে? দেখো কূটনীতির জাদুঘর কাকে বলে? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো স্লাভ কারা? বিসমার্ককে বলে কূটনীতিবিদ। বলকান অঞ্চলে অতুর্কি সম্প্রদায়কে বলা হয়। বলপূর্বক তুর্কিকরণ নীতিকে প্রকাশ করছে দ্বিতীয় আব্দুল হামিদ। সর্বস্লাভ আন্দোলন 1848 খ্রিস্টাব্দে শুরু হয়। সর্বস্লাভ সম্মেলন কে কবে আয়োজন করেন? 1867 খ্রিস্টাব্দে রুশ জাত দ্বিতীয় আলেকজান্ডার, ঠিক আছে, তো মস্কোতে তিনি আয়োজন করেছেন। কাকে বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডারকে। কোন যুদ্ধকে ইউরোপের ইতিহাসে জলবিভাজন বলা হয়? ক্রিমিয়ার যুদ্ধকে। দেখো ক্যাপিচুলেশন চুক্তি কবে কাদের মধ্যে? 1840 খ্রিস্টাব্দে তুরস্কের সঙ্গে ফ্রান্সের। মুক্তিদাতা জার কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় আলেকজান্ডারকে বলে হয়। তারপর দেখো কোন ঐতিহাসিক তাকে লিপসন। তো এইটা গেল তোমাদের সম্পূর্ণ এই 81টি কোশ্চেন, যেটা তোমাদের 3 নম্বর অধ্যায়ের।